আমেরিকা অপ্রতিরোধ্য, যাটাকে ইংরেজিতে বলে ইনভিনসিবল। তো সেই জায়গায় যদি একটা আঘাত আসে তাহলে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য সাংঘাতিক একটা ক্ষতি হতে পারে। ইসরায়েল যদি ইরানকে আর পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করে তাহলে পাকিস্তানও কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র দিবে অথবা ইসরায়েলকে আক্রমণ করবে। সংযুক্ত আরব এমিরেতের সবচেয়ে বড় ভয় হচ্ছে তার যে পানি নিষ্কাশনের যে প্ল্যান্ট বা যে সিস্টেমটা আছে এই মরুভূমির ভেতরে, সেটা যদি আঘাত করে এবং সেটা যদি ধ্বংস করা সম্ভব হয় তাহলে কিন্তু ইউএই বলে যে দেশটা আছে সেটা কিন্তু থাকবে না। ট্রাম্প কিন্তু এই বিশাল একটা বহরকে আরব সাগরে এবং পারস্য উপসাগরে পাঠিয়ে সে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে তাকে আক্রমণ করতেই হবে। পারমাণবিক অস্ত্র এমন একটা বিধ্বংসীকর একটা অস্ত্র যেটা ইসলামী এথিক্সে পড়ে না, সেটা ইসলামের এথিক্স নিষিদ্ধ করে। সুতরাং ইরান কেন সেই ধরনের একটা অস্ত্র তৈরি করতে যাবে? চর্চা ডিকোডে স্বাগত। আজকে ডিকোডের অতিথি অধ্যাপক বদরুল আলম খান সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যপ্রাচ্য উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। অধ্যাপক খান, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমাকে নেওয়ার জন্য, এবং আপনাদের দর্শক এবং শ্রোতাদের সবাইকে শুভেচ্ছা। আপনি আমাদের দর্শক শ্রোতাদের ইতিমধ্যে বেশ প্রিয়ভাজন হয়ে উঠেছেন। তো আমরা আপনার কাছে প্রথমে যে বিষয়টা জানতে চাই, মধ্যপ্রাচ্যে কি যুদ্ধ একটি আসন্ন, নাকি এই যুদ্ধ এড়ানো সম্ভব হবে? প্রশ্নটা সবারই মাথায় এবং সারা বিশ্বে কিন্তু এখন এই চিন্তাটাই যে আসলে যুদ্ধ হবে কিনা। কিন্তু আমি এখনো এই ধারণা পোষণ করি যে যুদ্ধ হবে না। যুদ্ধ না হওয়ার বেশ কিছু কারণ আছে এবং সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো প্রথম কারণ হচ্ছে যে অর্থনৈতিক বাজারটা কি বলছে। আপনি যদি তেলের বাজারটা দেখেন গ্লোবালি, বিশ্বব্যাপী, তাহলে সেখানে কিন্তু খুব একটা ওঠানামা হচ্ছে না। এই আজকে হয়তো $1 একটু বাড়লো ক্রুড অয়েলের, আগামীকাল আবার কমে গেল। তো এটা দিয়ে আমি মনে করি যে বাজার অস্থিতিশীল না। আর বাজার তখনই অস্থিতিশীল হয় যখন যুদ্ধের সম্ভাবনাটা একটু বেশি থাকে, কিন্তু সেই পরিস্থিতি আমি লক্ষ্য করছি যে সেটা নেই। এটা পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তেই। পরিস্থিতির পরিবর্তন হলে বাজারও ওঠানামা করবে এবং একটা সাংঘাতিক অস্থিরতা দেখা দিবে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমার ধারণায় যে বাজার স্থিতিশীল আছে। দ্বিতীয় হচ্ছে, গতকাল মার্কিন নিরাপত্তা বিভাগের 2 জন উচ্চ পর্যায়ের অফিসার তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বলেন যে এই আক্রমণ যদি পরিচালনা করা হয় তাহলে এটা একটা বড় একটা সমস্যা হয়ে তার জন্য দেখা দিতে পারে। বিশেষ করে মিড টার্ম ইলেকশন, এই মিড টার্ম ইলেকশনটা হচ্ছে নভেম্বরে, অনেক সময় আছে যদিও, কিন্তু এই মিড টার্ম ইলেকশনে যদি ডোনাল্ড ট্রাম্প যদি পরাজিত হন, তার রিপাবলিকান পার্টি যদি হেরে যায়, তাহলে কিন্তু তার ইমপিচমেন্টের, তার প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো এইরকম একটা সতর্কবাণী 2 জন অফিসারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটা গ্রহণ করবেন কিনা সেটা তার ব্যাপার, কিন্তু এমনকি এই গোয়েন্দা সংস্থার ভেতরে বা নিরাপত্তা কর্মচারী অফিসারদের ভেতরে কিন্তু একটা নার্ভাসনেস, একটা অস্থিরতা বিরাজ করছে। আসলেই যদি আক্রমণ করা হয় তাহলে সেই আক্রমণটা কিভাবে শেষ হবে এবং সেটা তার পরিণতি কি হবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমেরিকার সবাই না যদিও, কিন্তু কিছু সংখ্যক মানুষ কিন্তু উদ্বিগ্ন। তো এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। তৃতীয়ত, এই যুদ্ধ কিন্তু জনপ্রিয় যুদ্ধ না। যে সমস্ত জনজরিপ হচ্ছে সেই জরিপে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ, প্রায় 60 থেকে 65% মানুষ, তারা এই যুদ্ধ চায় না। এই যুদ্ধ চায় না এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন 1 বছর মতো আগে,
তখন তিনি বলেছিলেন যে আমি কোনো যুদ্ধের প্রার্থী নই, আমি যুদ্ধ বন্ধ করব এবং সব জায়গায় যে সমস্ত যুদ্ধ আছে সেগুলো বন্ধ করব। কিন্তু যে বিশাল বাহিনী নিয়ে, বহর নিয়ে ডোনাল্ড ট্রাম্প আজকে পারস্য উপসাগরে এবং অ্যারাবিয়ান সাগরে এবং আশেপাশের এলাকায় যেভাবে সে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের, সেটা দিয়ে কিন্তু মানুষের সেই আগের যে সমর্থন ছিল তার প্রতি সেই সমর্থনের সাংঘাতিক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এটাও একটা বড় দিক যে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই তার পেছনে ফিরে তাকাবেন এবং দেখবেন যে হ্যাঁ, তার আগের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা নেই এবং সেটা উদ্ধার করতে হলে এই যুদ্ধে যাওয়াটা কোনোভাবেই সমুচিত নয়, এটাও তার মনে আসতে পারে। তাহলে কি ট্রাম্প কি এই পর্যায়ে কি বলতে হবে যে ট্রাম্প এমন জায়গায় একটা আটকে গেছেন যেখান থেকে মানে পরিত্রাণ পেতে তিনি একমাত্র যুদ্ধকেই সেই অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের মতো আবার হিসাবে দেখছেন, যে পথ হিসাবে দেখছেন যে একটা যুদ্ধই তাকে এই থেকে বাঁচাতে পারে? হ্যাঁ, আমি ওই প্রশ্নটা আগে এই প্রশ্নটা শেষ করি যে আসলে যুদ্ধের সম্ভাবনা কতটুকু, তারপরে ওই প্রশ্নে আমি আসব। তো আরো বেশ কয়েকটা কারণ আছে, তার ভিতরে একটা হচ্ছে আর একটা হচ্ছে যে যে মিড টার্ম ইলেকশনের কথা বললাম। আর একটা হচ্ছে যে এখন কিন্তু অমাবস্যা শেষ হয়ে গেছে, অমাবস্যা শেষ হয়ে এখন পূর্ণিমার দিকে চাঁদ যাচ্ছে। যত হিসাবে দেখা যায় যারা পাইলট, যারা যুদ্ধ বিমান চালায়, তারা কিন্তু সবসময় যুদ্ধটা পছন্দ করে যখন আকাশ অন্ধকার। তারা চাঁদের আলোতে আক্রমণ করাটা কখনোই পছন্দ করে না। সুতরাং এই সাইকেলটা মানে পূর্ণিমা হতে এখনো আমার মনে হয় যে মার্চের মাঝামাঝি সময়ের আগে পূর্ণিমা হবে না। সুতরাং এই সময়ে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবেন কিনা বা করার আদেশ দিবেন কিনা সেটা নিয়েও কিন্তু একটু সন্দেহ আছে। আর তাছাড়া তিনি বলেছেন যে ইরানকে আমি 10 দিনের মতো সময় দিচ্ছি, এর ভেতরে আলোচনার যদি সুফল পাওয়া যায় তাহলে আক্রমণ করব না। আর একটা হচ্ছে রমজান মাস, পবিত্র রমজান মাসে যদি আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প তাহলে সেটা তার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। বিশেষ করে মুসলিম বিশ্বে সাধারণ জনগণ, আমি ক্ষমতাসীনদের কথা বলছি না, সাধারণ জনগণের মনে একটা বিরূপ ধারণা ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা সম্পর্কে গড়ে উঠতে পারে। আমেরিকা সম্পর্কে এমনিতেই কিন্তু এখন একটা বিরূপ ধারণা গড়ে উঠেছে সাংঘাতিকভাবে, এবং এটা যদি হয় তাহলে আরো সেটা আর একটা বিশৃঙ্খল পরিস্থিতির ভেতর দিয়ে যাবে। যদি আক্রমণ হয় সেক্ষেত্রেও কিন্তু একটা বড় সংকট সৃষ্টি হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য, এবং সেটার জন্য সে পিছিয়ে আসবে কিনা এবং আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে যদি একটা যুদ্ধ বিমান ভূপাতিত হয় বা দুটো হয় বা চারটা হয় বা 5টা হয় এবং একটা নৌজাহাজে বিশেষ করে এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এটা সাংঘাতিক একটা রিপারকেশন বা একটা প্রতিধ্বনি সারা আমেরিকায় ছড়িয়ে পড়বে এবং আমেরিকার মানুষ কিন্তু এটাকে গ্রহণ করবে না, কারণ তাদের মানসিকতার ভেতরে আছে যে আমেরিকা অপ্রতিরোধ্য, যাটাকে ইংরেজিতে বলে ইনভিনসিবল। তো সেই জায়গায় যদি একটা আঘাত আসে তাহলে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য সাংঘাতিক একটা ক্ষতি হতে পারে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই জানতে পেরেছেন যে ইরান অনেক বেশি প্রস্তুত। এমনকি জুন মাসের যে যুদ্ধটা হলো 12 দিনের যুদ্ধ, সেই যুদ্ধের থেকেও কিন্তু ইরান আজকে অনেক বেশি প্রস্তুত, বিশেষ করে যে সাহায্য সে ইতিমধ্যে পেয়েছে চীন থেকে এবং রাশিয়া থেকে। চীনের সাহায্যটা আমি একটু বলি, এই চীনের সাহায্য বা রাশিয়ার সাহায্যটা কিন্তু খুব একটা দৃষ্টিপটে আসে না, আমরা দেখতে পাই না, কিন্তু এটা সবই কিন্তু ইলেকট্রনিক্যাল একটা ব্যাপার স্যাপার এবং অত্যন্ত হাইটেকের ব্যাপার স্যাপার। আপনি যদি ভারত এবং পাকিস্তানের ভিতরে যুদ্ধটার কথা মনে করে দেখেন তাহলে পাকিস্তান কিন্তু ভারতের 3 থেকে 4টা মিরাজ, ফ্রান্সের তৈরি মিরাজ বিমান কিন্তু ভূপাতিত করেছিল। এটা এমন একটা টেকনোলজি পাকিস্তানকে চীন দিয়েছিল যে টেকনোলজি দিয়েই কিন্তু এই ঘায়ালগুলো সম্ভব হয়েছিল, এবং সেই টেকনোলজির থেকে আরো উন্নততর টেকনোলজি এখন ইরানের হাতে আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে গোয়েন্দা জাহাজটা
নোঙর করা আছে আরব সাগরে, সেই জাহাজটা কিন্তু গভীর সমুদ্রের প্রায় একটা বিশাল রেডিয়াস নিয়ে, ব্যাপ্তি নিয়ে সে কিন্তু দেখতে পায় কোথায় কি হচ্ছে, কোথা থেকে সাবমেরিন যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং তার এই ইনফরমেশনগুলো, তথ্যগুলো কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে, যেটা ইরানে অলরেডি তৈরি হয়ে আছে, সেই ইন্টিগ্রেটেড সিস্টেমে ফিড আপ করা হয়, পাঠানো হয়, যার ফলে একেবারে মুহূর্তের থেকে মুহূর্তের ভেতরে সব ইরানের সেনাবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী তারা জানতে পারে যে কি হচ্ছে, কোথায় শত্রুর অবস্থান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে যে রেডার সিস্টেম ইরানকে দেওয়া হয়েছে চীনের মাধ্যমে, সেই রাডার সিস্টেমটা এমন বেশি পাওয়ারফুল যে এমনকি স্টেলথ বিমান, বিশেষ করে F-35 যাকে আমরা স্টেল বিমান হিসেবে জানি, সেই স্টেল বিমানকেও কিন্তু লোকেট করতে পারে, এবং সেই লোকেশনটা হচ্ছে 700 কিলোমিটারের একটা ব্যাস নিয়ে। তার মানে 700 কিলোমিটার দূরের থেকে যখনই একটা বিমান, সে স্টেলথ হোক আর যে F-16 হোক বা যাই হোক না কেন, সে যদি ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ইরান বুঝতে পারবে যে হ্যাঁ, একটা বিমান 700 কিলোমিটার দূরের থেকেও এগিয়ে আসছে। সুতরাং এই টেকনোলজিক্যাল জিনিসগুলো যে ইরান পেয়েছে, এগুলো কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থাতে জানে না, সেটা কল্পনা করা যায় না, তারা জানে। সুতরাং এটাও কিন্তু একটা চিন্তার বিষয় আমেরিকার জন্য, যে তারা হয়তো একটু ইতস্তত করবে এবং বা সম্ভবত ওই আক্রমণ থেকে বেরিয়ে আসবে, এরকম একটা ধারণা আমার মনে হয়। আর তো হরমুজ প্রণালী আছে, সেটা যদি বন্ধ করে দেয় এবং লং টার্মের জন্য, দীর্ঘ সময়ের জন্য, তাহলে অয়েল প্রাইস, তেলের দাম যদি $100 থেকে $120 পৌঁছায়, তাহলে আমেরিকায় তার রিপারকেশনটা বা তার প্রতিফলটা কি হতে পারে সেটা আমরা বুঝতেই পারি। সুতরাং এইসব মিলিয়ে আমার মনে হয় যে একটা নেগোসিয়েশনের একটা ভান করে ইরান থেকে আমেরিকা সম্ভবত সরে আসবে, এই একটা ধারণা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কোনো নিশ্চিত হওয়া যায় না, কোনো বিষয়ে নিশ্চিত হতে পারি না। সুতরাং কি হতে পারে সেটা একটা মানে অপেক্ষা করার বিষয়। তবে আমি আশা করব যে যেন যুদ্ধ না হয়, ইরানের মানুষ শান্তিতে থাকে, পৃথিবীর মানুষ যেন সবাই যেন শান্তিতে থাকে। ওই যে কথাটা আপনাকে বলছিলাম যে ট্রাম্প কি এমন কোনো পরিস্থিতিতে, অলরেডি তিনি সুপ্রিম কোর্টের কাছে ধরা খেয়েছেন তার ট্যারিফ নিয়ে, এবং আরও অনেক ইস্যুতে তিনি অভিবাসন ইস্যুতেও অনেকটা পিছিয়ে আসতে হয়েছে, যে অভিযান দেশ জুড়ে চালাচ্ছিলেন, সেখানে মিনিয়াপোলিসে হত্যাকাণ্ডের পরে সেই বিষয়টা কিছুটা স্তিমিত হয়ে উঠেছে, এবং তার বিরুদ্ধে কিন্তু প্রচার জোরদার হচ্ছে। ফলে ট্রাম্প কি আসলে জিনিসটা আটকে গেছেন, যে যেখান থেকে পরিত্রাণের জন্য তিনি এই যুদ্ধ, বা ইরানকে রাজি করানোর জন্য, তিনি বলছেন যে ইরানকে রাজি করানোর জন্য একটা ছোটোখাটো পর্যায়ের কিন্তু তীব্র মাপের হামলা হতে পারে। ট্রাম্পের অবস্থানটা আসলে কোথায়? হ্যাঁ, ট্রাম্প আসলে যে ফাঁদে পড়ে আছে, যে সমস্যার ভেতরে পড়েছে সে, যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি কোয়াগমায়ার, সেই কোয়াগমারটা কিন্তু সে নিজেই তৈরি করেছে। সে নিজে তৈরি করেছে এই কারণে যে লক্ষ্য করে দেখার বিষয় যে ট্রাম্প কিন্তু এই বিশাল একটা বহরকে আরব সাগরে এবং পারস্য উপসাগরে পাঠিয়ে সে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে তাকে আক্রমণ করতেই হবে। অথচ সে দেখতে পাচ্ছে যে আক্রমণ যদি করি তাহলে তার ফলাফল কি হবে কেউ জানে না। সুতরাং এই দিক থেকে সে একটা সাংঘাতিক অবস্থায় পড়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমেরিকায় কিন্তু একটা অস্থির পরিস্থিতি চলছে। এই গতকাল বা পরশু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে 6-3 ভোটে যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ মানে প্রবর্তন করেছিল বিভিন্ন দেশের এবং প্রায় সারা বিশ্বের দেশগুলোর উপরে, সেই ট্যারিফ সেটা কনস্টিটিউশনাল না, শাসনতন্ত্রের বা গঠনতন্ত্রের পরিপন্থী। সুতরাং সেটা ভ্যালিড না। এটা কিন্তু একটা সাংঘাতিক একটা আঘাত ডোনাল্ড ট্রাম্পের জন্য। সে হয়তো এটাকে বাইপাস করে কোনো রকমে অন্য দিক থেকে মানে ট্যারিফ নাম না দিয়ে আর একটা কিছু নাম দিয়ে চালিয়ে যেতে পারে, কিন্তু তারপরেও এই সুপ্রিম কোর্টের এই ডিসিশনটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এমন একটা বিপদে ফেলেছে যে থেকে উদ্ধার পাওয়া তার খুবই কঠিন।
আর আর একটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি ডোনাল্ড ট্রাম্প কিছুটা কিন্তু ইসরায়েলের হাতে এখন জিম্মি এই কারণে যে আপনি যদি এপস্টেইন ফাইলের দিকে লক্ষ্য করে দেখেন, তাহলে আমার কেন জানি মনে হয় যে এপস্টিনের যে চক্রান্তটা বা চক্রটা, সেটা ছিল এই মেয়েদের প্রতি আকৃষ্ট করে বিশ্বের রাজনীতিবিদ, ব্যাংকিং সেক্টরের বড় বড় রাঘব বোয়াল রাজনীতিবিদ, তারপরে অন্য সব খাতে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, বিনোদনের ক্ষেত্রে যারা খুবই পরিচিত, এই সব নিয়ে এমন একটা নেটওয়ার্ক সে গড়ে তুলেছিল যে নেটওয়ার্কের মাধ্যমে সে কিন্তু অত্যন্ত নিবিড় ব্যক্তিগত খবরগুলো সে নিতে পেরেছে। এমনকি আমরা প্রিন্স অ্যান্ড্রু এবং মেন্ডেলসনের তথ্য থেকে, এপস্টিনের সাথে যোগাযোগের মধ্য থেকে আমরা জানতে পারলাম যে তারা এমনকি ব্রিটেনের ব্যাংকিং সেক্টরের নানা খবর এপস্টিনকে দিয়েছে। সুতরাং এই যে একটা গোয়েন্দাগিরি এবং এই যে একটা চক্র এপস্টিন গড়ে তুলেছে, এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পের যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা তো আর কেউ অস্বীকার করতে পারছে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের কি খবরাখবর এপস্টিন ফাইলে আছে সেটা এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। এমনকি 3 মিলিয়ন ডকুমেন্ট এখনো পর্যন্ত অনুদ্ঘাটিত হয়ে আছে, বা আমরা জনসমক্ষে সেটা প্রচার করা হয় না। সুতরাং আমার কেন জানি মনে হয় যে এই 1-1.5 সপ্তাহ আগে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন আমেরিকায় গেলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে বসলেন, তখন এবং সেই মিটিং কিন্তু 5 ঘন্টা ধরে চলে, এবং সেই মিটিংয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে যে না, আমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেইনি যে ইরানকে আমি আক্রমণ করব। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের একটা ভয় আছে, সে ব্ল্যাকমেইলড হতে পারে, এবং তার গোপন তথ্যগুলো ইসরায়েল কিন্তু সেটা প্রকাশ করে দিতে পারে। এইরকম একটা থ্রেট বা একটা হুমকি যদি নেতানিয়াহু বা ইসরায়েলের পক্ষ থেকে আসে, তাহলে কিন্তু সেটাতে আমি অবাক হব না। সুতরাং সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প, এবং আপনি যেটা বললেন যে অভিবাসন নিয়ে যে একটা কেলেঙ্কারির ভেতরে এবং যে একটা নিষ্ঠুর একটা অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেটাও কিন্তু তার জন্য একটা বুমেরাং হয়ে আছে, এবং মানুষ সেটা পছন্দ করেন, এবং তিনি বাধ্য হয়েছেন তার ওই নীতি থেকে সরে আসতে। এবং এখন তার প্রতিটা নীতি, যে নীতিগুলো নিয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, যে অভিবাসনকে তিনি নিয়ন্ত্রণ করবেন, মাদকদ্রব্য পাচার বন্ধ করবেন, মেগা আন্দোলনকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী করবেন, যুদ্ধ বন্ধ করবেন, এই প্রতিটি ম্যানিফেস্টোর প্রতিটি অঙ্গই আজকে আমরা লক্ষ্য করে দেখছি তিনি ভঙ্গ করছেন, এবং তার ফলে তার ক্রেডিবিলিটি বা তার গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে আমেরিকার মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে, সেটা একটা বড় প্রশ্নের বিষয়। তো এই ট্রাম্প যদি এটা না ঠেকাতে পারেন, শেষ পর্যন্ত যদি তিনি ইরানের উপর হামলা করেই বসেন, সেক্ষেত্রে ইরান বলছে যে এই যুদ্ধ কিন্তু শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। এবং এটা নিয়ে কিন্তু ইরান একটি চিঠি লিখেছে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে, সেই চিঠির কপি দেওয়া হয়েছে, এবং চিঠিতে বলা হয়েছে যে আমেরিকার যে কোনো স্থাপনাকে, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার যে কোনো স্থাপনায় আক্রমণ করার অধিকার ইরান তখন সংরক্ষণ করে। তো এই যে পরিস্থিতির মধ্যে, তাহলে কি বিষয়টা যদি একবার এই ট্রাম্প খেয়ালের বশেও যদি আক্রমণ করে বসেন, সেক্ষেত্রে কি এটা বিরাট কোনো যুদ্ধে মোড় নিতে পারে? এটা নিঃসন্দেহে একটা আঞ্চলিক যুদ্ধের পর্যায়ে যাবে, এবং ওই অঞ্চলের, মধ্যপ্রাচ্যের অনেক দেশ এর ভেতরে জড়িয়ে পড়বে। এবং সেটা সম্ভব হবে এই কারণে যে ইরানের যে প্রতিনিধি, যে চিঠিটা তার স্বাক্ষরিত, যে চিঠিটা সিকিউরিটি কাউন্সিলে বিলি করেছে, তার ভেতরেই কিন্তু এই ইঙ্গিত আছে যে তারা আক্রমণ করবে, এবং এটা যেটা আপনি একটু আগেই উল্লেখ করলেন। এখন তাই যদি হয়,
তাহলে সৌদি আরবে ইরান আমেরিকার ঘাঁটি আছে, তো সেটা যদি আক্রান্ত হয় তাহলে সৌদি আরব চুপ করে বসে থাকবে না। ইউনাইটেড আরব এমিরেটে সেখানেও ঘাঁটি আছে আমেরিকার, এবং সেখানে আমেরিকার ওই সামরিক ঘাঁটির থেকে আরো বেশি যে সমস্ত ব্যাংকিং প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে সেগুলো যদি আক্রমণ করে ইরান, তাহলে সেটা একটা বড় একটা ঘটনা হিসেবে উঠে আসবে। আর সংযুক্ত আরব এমিরেতের সবচেয়ে বড় ভয় হচ্ছে তার যে পানি নিষ্কাশনের যে প্ল্যান্ট বা যে সিস্টেমটা আছে এই মরুভূমির ভেতরে, সেটা যদি আঘাত করে এবং সেটা যদি ধ্বংস করা সম্ভব হয়, তাহলে কিন্তু ইউএই বলে যে দেশটা আছে সেটা কিন্তু থাকবে না। ইউএই কিন্তু ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ, সুতরাং ইউএই যদি কোনোভাবেই তার তার ভূখণ্ড দিয়ে যদি ইসরায়েলের কোনো ক্ষেপণাস্ত্র বা বিমান যদি চলাচলে অনুমতি দেয়, তাহলে ইরান থেমে থাকবে না, তাকে আক্রমণ করবে। সুতরাং সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেট যুক্ত হয়ে গেল। আর একটা হচ্ছে যে সৌদি আরব এবং সংযুক্ত আরব এমিরেতের সাথে কিন্তু সম্পর্কটা সাংঘাতিকভাবে জটিল এবং অত্যন্ত উত্তপ্ত। সৌদি আরব ঘোষণা করেই বলেছে যে সংযুক্ত আরব এমিরেত হচ্ছে ইসরায়েলের দালাল, এরকম একটা ঘোষণা তারা দিয়েছে। এবং তার কারণেই কিন্তু ইয়েমেনে সংযুক্ত আরব এমিরেত যে একটা ঘাঁটি করার এবং সেখানে বিদ্রোহী বাহিনীকে যে সাহায্য করছে, সেখানে কিন্তু বোমাবর্ষণও করেছে সৌদি আরব। এটা গেল সৌদি আরব। তারপরে যদি আমি কাতারে আসি, কাতারে যে আমেরিকান ঘাঁটি আছে, আমার মনে হয় সবচেয়ে বড় ঘাঁটি মধ্যপ্রাচ্যে, সেটাও যদি আক্রমণ করে কাতার মানে এর সাথে জড়িয়ে পড়বে। আরো জড়িয়ে পড়বে ধরেন যদি জর্ডান যদি তার ভূখণ্ডের উপর দিয়ে ইসরায়েলের বিমান এবং ক্ষেপণাস্ত্র যাওয়ার অনুমতি দেয়, তাহলে সেটা কিন্তু একটা অগ্নিকুণ্ড পরিণত হতে পারে, এই কারণে যে সেখানকার জনসংখ্যার প্রায় 60% না হলে 50% কিন্তু প্যালেস্টিনীয় অধিবাসী। সুতরাং তারা বিক্ষোভে ফেটে পড়তে পারে, এবং যে রাজতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত তার কিন্তু খুব একটা যে ক্ষমতা আছে সেটা আমরা জানি না, তার কোনো ক্ষমতাই নেই বা তার জনপ্রিয়তা একেবারে নিম্নে। সেই সাথে আছে হুতিরা ইরানের শিয়া না, হুতিরা হচ্ছে এটাকে বলে সিক্সার্স বা 6 জনের যে নবী হিসেবে তারা যাকে মেনে নেয়, আর ইরান হচ্ছে 12 জনকে তারা মেনে নেয়। সুতরাং এই বিভেদ বা এই ডিফারেন্স বা পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু হুতিরা ইরানকে সমর্থন করে গেছে এবং প্যালেস্টিনীয় জনগণকে সমর্থন করে গেছে। সুতরাং তারা কিন্তু সৌদি আরব, ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকা যখন এই হুতিদেরকে আক্রমণ করে এবং প্রায় 4 কি 5 সপ্তাহ ধরে তাদের বিরুদ্ধে সংগ্রাম মানে বোমাবর্ষণ করে, সেই হুতি কিন্তু এখন সেই হুতি নেই, তারা আরো অনেক বেশি শক্তিশালী। সুতরাং তারাও এর ভেতরে জড়িয়ে পড়বে, এবং ইরাকে যে প্রতিরোধ আছে, শিয়া প্রতিরোধ আছে, তারাও কিন্তু এর ভেতরে ইনভলভ হয়ে পড়বে। আর একটা বড় দিক দেখার বিষয় সেটা হচ্ছে যে তুরস্ক কিন্তু অত্যন্ত নার্ভাস হয়ে আছে, অত্যন্ত অস্থির হয়ে আছে ইসরায়েলের কারণে। কারণ ইসরায়েল সাইপ্রাসে এমন একটা অবস্থান তৈরি করতে চায় যে অবস্থান দিয়ে সে সাইপ্রাসে তুরস্কের অবস্থানকে আক্রমণ করবে এবং তুরস্ককে নাজেহাল করবে। এখানে উল্লেখ করার ব্যাপার আছে যে সিরিয়াতে কিন্তু এই যে ক্ষমতা পরিবর্তন হলো, আসাদকে সরিয়ে একটা আইএস এর প্রতিনিধি হিসেবে একজনকে সেখানে বসানো হলো, সেখানে কিন্তু তুরস্ক, ইসরায়েল এবং আমেরিকা এবং ব্রিটেন তারা কিন্তু এর ভেতরে জড়িত ছিল। সুতরাং এখন কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েল তুরস্ককে মানে আক্রমণ করার চেষ্টা করছে, এবং ইসরায়েলের প্রাক্তন একজন প্রধানমন্ত্রী নাটালি বেনেট, সে একটা টেলিভিশন ইন্টারভিউয়ে বলেছে যে তুরস্ক এমনভাবে ব্যবহার করছে যে মনে হচ্ছে তুরস্ক হচ্ছে নতুন একটা ইরান।
সুতরাং তুরস্কের সাথেও যদি ইসরায়েলের গন্ডগোলটা আরো তীব্র হয় এবং বাধে, অথবা তুরস্ক এমন একটা পদক্ষেপ নেয় যে এটা আমেরিকার ক্ষেত্রে গ্রহণ করে নেওয়া কঠিন, অথবা ইরানের পক্ষে গ্রহণ করে নেওয়া কঠিন, তাহলে সেখানেও কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইসরায়েল এটাও বলেছে যে আমরা ইরানকে ম্যানেজ করার পরে আমরা পাকিস্তানকেও আক্রমণ করব, কারণ পাকিস্তান কিন্তু ইরানকে বলেছে যে যদি ইসরায়েল যদি ইরানকে আর পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করে, তাহলে পাকিস্তানও কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র দিবে অথবা ইসরায়েলকে আক্রমণ করবে। সুতরাং সব দিকে মিলিয়ে একটা এমন একটা উত্তেজনাকর এবং উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা বলতে পারি যে এটা একটা দেশলাইয়ের কাঠিতে, মানে বারুদে দেশলাইয়ের কাঠি জ্বালার মতো একটা অবস্থা। আমেরিকা যদি ইরানকে আক্রমণ করে, তাহলে প্রত্যেকটা জায়গায় এই যে ফ্ল্যাশ পয়েন্টস গুলো, এই প্রত্যেকটা ফ্ল্যাশ পয়েন্টস কিন্তু অগ্নিগর্ভ হয়ে মানে পরিণত হবে, এবং মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিটা, যেখানে শান্তির প্রয়োজন, যেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে, যেখানে গাজার প্যালেস্টিনিয়ার সমস্যাটাকে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার বড় প্রয়োজন, যেখানে হত্যা না, শিশুদেরকে হত্যা না, এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে যদি কোনো অবদান থাকে, তাহলে সেই অবদানটা কিন্তু কোনোভাবেই রক্ষা করা যাবে না যদি আমেরিকা ইরানকে আক্রমণ করে এবং এই উত্তপ্ত একটা পরিস্থিতি মধ্যপ্রাচ্যে সৃষ্টি হয়। তাহলে এই আমেরিকা বা ইসরায়েল কি চায়, যেটুকু হয়তো মানে পূরণ হলে এই ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব? আলোচনা দুটো বড় আলোচনা হয়েছে। একটা হয়েছে ওমানে, আর একটা হয়েছে জিনিভাতে। এই দুটো আলোচনার যে ব্যাপারটা আমরা লক্ষ্য করে দেখি, যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে কিন্তু প্রতিনিয়ত আমেরিকা এবং ইসরায়েলের চাপে আমেরিকা কিন্তু প্রতিনিয়ত, যাকে আমরা বলি গোল পোস্ট পরিবর্তন করছে, তার অবস্থানকে পরিবর্তন করছে। আমেরিকাই কিন্তু দায়ী কেন এই পারমাণবিক সংকটটা সৃষ্টি হলো, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে। এবং সেটা হচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওবামার আমলে 2015 সালে, সেই চুক্তিটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ অ্যাকশন নামে যে ট্রিটিটা করা হয়েছিল, সেই ট্রিটিটা ভঙ্গ করেছে কিন্তু আমেরিকা 2019 সালে, যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন, দায়িত্ব পালন করছিলেন। সুতরাং এটাতে কিন্তু তখন এটা ইরান কিন্তু সম্পূর্ণ সব শর্তগুলোই কিন্তু মেনে চলছিল, কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বললেন যে না, আমি এই যে চুক্তিটা হয়েছে এটা যথেষ্ট না এবং এটার ভেতরে অনেক খাদ আছে, সুতরাং এটা বদলাতে হবে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইগো থেকে, কারণ যেহেতু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল ওবামার আমলে, সেহেতু সে ওবামাকে পছন্দ করে না, সেই জন্য সে এই চুক্তিটা ভঙ্গ করে সে তার নিজের মতো করে চুক্তি করবে। এখন যে সমস্ত পয়েন্টগুলো আমেরিকা বলছে যে আলোচনা হওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে ইরান কোনোভাবেই আর এই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের প্রচেষ্টা নিতে পারবে না, একেবারে জিরো। তার অর্থ হচ্ছে যে ইরানের কোনোই অধিকার থাকবে না এমনকি ক্যান্সার বা অন্যান্য রোগ মানে ট্রিটমেন্ট করার জন্য যে সমস্ত ওষুধের প্রয়োজন হয় এবং যেখানে পারমাণবিক দিকটা, পারমাণবিক ওষুধের ব্যাপারটা আসে, সেই দিকটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে ইরানের জন্য। সেটা কি কোনো দেশ সেটা পছন্দ করবে? এটা রাজি হবে? সেটা রাজি হবে না। আরেকটা ইসরায়েলের আরেকটা শর্ত, আমি এটাকে আমেরিকার শর্ত বলি না, এটা ইসরায়েলের শর্ত বলি, কারণ ইসরায়েল আরেকটা শর্ত দিচ্ছে যে এই পারমাণবিক যে ইনফ্রাস্ট্রাকচার আছে, শুধুমাত্র যে সেন্ট্রিফিউজ না, যে সমস্ত বিল্ডিং বা কনস্ট্রাকশন আছে, সেটা আন্ডারগ্রাউন্ডে হোক আর যেখানে হোক না কেন, এর প্রতিটা ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো ধ্বংস করতে হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ইরানের হাতে যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে, সে প্রতিটা ক্ষেপণাস্ত্রকে 300 কিলোমিটারের বেশি
দূরপাল্লার হতে পারবে না। 300 কিলোমিটারের একটা রেঞ্জ তাকে নির্দিষ্ট করে দিতে হবে। তো এটার অর্থ হচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্র যেন ইসরায়েলকে আক্রমণ করতে না পারে। ইরান যদি এই শর্ত মেনে নেয়, এবং ইরান আগেই বলেছে যে এই শর্ত নিয়ে কোনো আলোচনাই হবে না, এবং এটা কোনো আলোচনার বিষয়বস্তুই না, সেটা বলে দিয়েছে ইরান। কিন্তু তাহলে লক্ষ্য করে দেখেন, যদি ইরান এটা মেনে নেয়, তাহলে যেটা হবে তার পরের দিনই কিন্তু ইসরায়েল ইরানকে আক্রমণ করবে, কারণ ইরানের হাতে আর সেই রকম ধরনের কোনো অস্ত্র নেই ক্ষেপণাস্ত্র ছাড়া, যে অস্ত্র দিয়ে ইরান এইরকম একটা শত্রু দেশ যে আলোচনার সময়ে অতর্কিত আক্রমণ করে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদেরকে হত্যা করে, নিরীহ মানুষদেরকে হত্যা করে, 1000 মানুষকে হত্যা করলো, কোনো প্রতিবাদ নেই পশ্চিমা বিশ্বের কোনো জায়গায়, কোনো সেইভাবে প্রতিবাদ হয়নি, তারা সব চুপ হয়ে আছে। অথচ এরকম একটা দেশকে পাশে রাখা, পাশে রেখে নিরস্ত্র হওয়া, এর থেকে বোকামি আর কি হতে পারে? আজকে প্রত্যেকটা দেশই, এবং যে সমস্ত বিশ্লেষক আছে আমেরিকায়, টাকার কার্লসন পর্যন্ত বলছে যে ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ যে দেশ সবসময় যুদ্ধবাজ নীতি অনুসরণ করে, যে গণহত্যাকারী একটা দেশ, যে হচ্ছে জাতি নিপীড়নে বিশ্বাস করে, যে জাতির শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে, ইহুদি জাতির শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে। এইরকম একটা দেশকে পাশে রেখে আমি কিভাবে নিরস্ত্র হতে পারি? সুতরাং এই দাবিগুলো নিয়েই, এই কয়েকটা দাবি নিয়েই হচ্ছে আলোচনা। কিন্তু ইরান অলরেডি বলে দিয়েছে যে আলোচনা হবে একমাত্র একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে পারমাণবিক বোমা তৈরি আমি করব কি করব না, সে বিষয়ে আমি আলোচনা করতে পারি। কিন্তু এটাও দেখার বিষয় যে ইরান কিন্তু কখনোই বলেনি যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব। ইরানের যে আয়াতুল্লাহ হোমেনেই, সে কিন্তু একটা সমন জারি করেছে যে পারমাণবিক অস্ত্র এমন একটা বিধ্বংসীকর একটা অস্ত্র যেটা ইসলামী এথিক্সে পড়ে না, সেটা ইসলামের এথিক্স নিষিদ্ধ করে। সুতরাং ইরান কেন সেই ধরনের একটা অস্ত্র তৈরি করতে যাবে? এই ফতোয়াটা কিন্তু এখনো পর্যন্ত বলবৎ আছে। সুতরাং এটা নিয়ে আলোচনা কেন হবে? একটা আলোচনা হতে পারে যে হ্যাঁ, আমি কতটুকু বিশুদ্ধীকরণ করব, সেটা 0 থেকে কত, 60% নাকি 40% না 30%, এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যেটা নেই ইরানের দাবি, ইরানের প্রোগ্রামে পারমাণবিক অস্ত্র তৈরি করা, সেটা নিয়ে যদি আমি ইরানকে যদি খেলো করতে চাই এবং একঘরে করতে চাই, বা তাকে এমন একটা পরিস্থিতির ভেতরে ফেলতে চাই যেটা তার জন্য অত্যন্ত অবমাননাকর, সেরকম পরিস্থিতির ভেতরে ইরান যাবে কেন? ইরান তো কখনো বলেনি যে আমি পারমাণবিক অস্ত্র তৈরি করব। তাহলে এই বিষয় নিয়ে কেন আলোচনা হবে? এই বিষয়ে কেন একটা এজেন্ডা মুক্ত হবে? এইগুলোই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে বড় জঘন্যতম কি বলে ষড়যন্ত্র। তারা যেভাবেই হোক না কেন প্রতিবারই গোলপোস্ট পরিবর্তন করে তারা চায় তাদের সুবিধা মতো, অর্থাৎ ইরানকে সম্পূর্ণভাবে পদানত রাখার যত রকমের কৌশল অবলম্বন করা যায়, সেই কাজটা ইরান আমেরিকা করছে ইসরায়েলের পক্ষ হয়ে। এই যুদ্ধ কিন্তু আমেরিকার যুদ্ধ না, আমেরিকার কোনো স্বার্থ এখানে নেই। এই যুদ্ধ হচ্ছে ইসরায়েলের জন্য যুদ্ধ। এবং আমার খুব দয়া হয় আমেরিকার প্রতি, যে এরকম একটা চমৎকার একটা দেশ, এত সমৃদ্ধশালী একটা দেশ, আর একটা দেশ যে ইসরায়েল, যে গণহত্যাকারী, সেই দেশ মাত্র 90 লক্ষ মানুষের দেশ, একটা অত্যন্ত টাইনি ক্ষুদ্র একটা দেশ, সেই দেশের কাছে মাথা নত করে তার যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি আমেরিকার মতো একটা বিশাল একটা দেশ, সে তার পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার জন্য এই যুদ্ধ উন্মাদনার সৃষ্টি করেছে। এটা একটা সাংঘাতিক রকমের একটা স্ববিরোধিতা, এবং আমি এটাকে কিভাবে বিশ্লেষণ করব আমি জানি না। এটা সভ্য জগতে এরকম হয় কিনা সেটাও আমি জানি না, কিন্তু সেটার বাস্তবতায় কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি, এবং এটাই হচ্ছে আমাদের মানব
সভ্যতারই একটা ট্র্যাজেডি যে আজকে আমরা ইসরায়েলের মতো একটা গণহত্যাকারী দেশকে শায়েস্তা করতে পারছি না। আজকে যদি ডোনাল্ড ট্রাম্প যদি আজকে বলতো যে ইসরায়েল তুমি তোমার জায়গায় থাকো, তুমি এই সমস্ত কাজ করতে পারবে না, আমেরিকা তোমার হয়ে যুদ্ধে যাবে না, তাহলে লক্ষ্য করে তাহলে দেখতেন যে ডোনাল্ড ট্রাম্পের পেছনে সারা বিশ্ব কিন্তু তাকে সমর্থন করত এবং সেই সমর্থনটা ডোনাল্ড ট্রাম্পকে মহীয়ান করে রাখতো। কিন্তু সেই পথে তিনি যাচ্ছেন না। আশা করি তিনি যাবেন, আশা করি তিনি সেই পথটাই ধরবেন। এটাই হচ্ছে আমার প্রার্থনা, এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া। ধন্যবাদ অধ্যাপক খান। দর্শক, ডিকোডের এই পর্ব এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।